শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আজকের ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছি আমি কামরুন্নেসা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব কৃষি শিক্ষা প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এর একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌমাছি পালন ও মধু উৎপাদন পদ্ধতি। এই পরিচ্ছেদ শেষে আমরা যা যা জানতে পারবো তা হলো মৌমাছি পালন বা চাষ সম্পর্কে আমরা জানতে পারবো, বিভিন্ন রকম বা বিভিন্ন প্রজাতির মৌমাছি সম্পর্কে আমরা জানতে পারবো, মৌমাছির প্রকারভেদ এবং কাজ, মৌ বক্স কিভাবে আমরা স্থাপন করব, মৌ বক্স রক্ষণাবেক্ষণ, মধু আহরণ এবং মধু উৎপাদনের গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। তা প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরুতেই জেনে নেই যে মৌমাছি পালন বা চাষ বলতে আমরা কি বুঝি। মৌমাছি পালন বা মৌমাছি চাষকে ইংরেজিতে বলা হয় থাকে এপিকালচার। উন্নত পদ্ধতিতে মৌমাছি লালন পালন এবং মৌচাকের যত্নের মাধ্যমে মধু আহরণ ও সংরক্ষণকে মৌমাছি পালন বা এপিকালচার বলা হয়। অর্থাৎ এখানে আমরা দুটা কাজ করি, এক মৌমাছি লালন পালন এবং মৌচাকে মৌমাছি যে মধুটা আহরণ করে সেটা সংরক্ষণ এবং আহরণ, এই কাজের সমষ্টিকে আমরা বলেছি মৌমাছি পালন বা এপিকালচার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মৌমাছির চাষ সম্পর্কে জানলাম যে উন্নত পদ্ধতিতে মৌমাছি লালন পালন এবং মৌচাকের যত্নের মাধ্যমে মধু আহরণ ও সংরক্ষণকে বলা হয়ে থাকে মৌমাছি পালন বা এপিকালচার। এখন আমরা একটু প্রজাতিগুলো দেখব। প্রায় 200 রকমের মৌমাছি আছে, তার মধ্যে বাংলাদেশে 4টি প্রজাতির মৌমাছি বেশি দেখা যায়। মৌমাছি হাইমেনেপটেরা বর্গের অন্তর্গত একটি ক্ষুদ্র পতঙ্গ। মৌমাছি পরিবারভুক্ত সামাজিক এবং দলবদ্ধ পতঙ্গ। যে 4 প্রজাতির মৌমাছি আমাদের দেশে বেশি দেখা যায় তার মধ্যে রয়েছে এপিস ডরসাটা, এপিস ইন্ডিকা, এপিস ফ্লোরিয়া এবং এপিস মেলিফেরা। এপিস ডরসাটা এরা আকারে বড় হয় এবং এরা খোলামেলা বসবাস করতে পছন্দ করে। এপিস ইন্ডিকা এরা আকারে মাঝারি ধরনের হবে, গাছের গর্তে এবং মাটির গর্তে বসবাস করতে পছন্দ করে। এপিস ফ্লোরিয়া এর আকারে ছোট হয় এবং একটি মাত্র চাক তৈরি করে সেখানে এরা খোলামেলা বসবাস করে। এপিস মেলিফেরা এর হচ্ছে ইউরোপীয় প্রজাতির মৌমাছি, উন্নত মানের মধু সংগ্রহ করে। মৌমাছি চাষের জন্য এপিস ইন্ডিকা এবং এপিস মেলিফেরা সবচেয়ে বেশি উপযোগী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মৌমাছি প্রজাতিগুলো সম্পর্কে শিখলাম। এখন আমরা দেখব মৌমাছির প্রকারভেদ। শুরুতেই বলেছি মৌমাছি একটা সামাজিক পতঙ্গ। একটি মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি বা কুইন, পুরুষ মৌমাছি বা ড্রোন, আর শ্রমিক মৌমাছি বা ওয়ার্কার। রানী মৌমাছি প্রতি কলোনিতে একটি করে রানী মৌমাছি বসবাস করে। আমরা চিত্রে রানী মৌমাছিকে দেখতে পাচ্ছি। রানী মৌমাছির কাজ হচ্ছে প্রজনন কাজ করা এবং ডিম উৎপাদন এবং বাচ্চা উৎপাদন করা। রানী মৌমাছি আকারে বড় হয়, চোখ মাথার উপর অংশে থাকে এবং এদের গায়ের বর্ণ হয়ে থাকে খয়েরি রঙের। তলপেট ত্রিকোণাকৃতি, হুল ছোট এবং তলপেটের তুলনায় এদের ডানা ছোট হয়ে থাকবে। একটি রানী মৌমাছি গড়ে প্রতিদিন 3000টি ডিম পাড়ে। নিষেককৃত ডিম থেকে রানী এবং কর্মী মৌমাছি এবং অনিষেককৃত ডিম থেকে পুরুষ বা ড্রোন সৃষ্টি হয়। এটা কিন্তু প্রিয় ছাত্রীরা অবজেক্টিভ হিসেবে আসতে পারে যে ড্রোন কিভাবে সৃষ্টি হয়। নিষেককৃত ডিম থেকে রানী ও কর্মী মৌমাছি এবং অনিষেককৃত ডিম থেকে পুরুষ বা ড্রোনের সৃষ্টি হয়। রানী মৌমাছিকে ঘিরে কর্মী এবং পুরুষ মৌমাছি থাকে। রানী মৌমাছি প্রায় 3 থেকে 4 বছর বাঁচে। খাদ্য গ্রহণের উপর নির্ভর করে রানী এবং কর্মী মৌমাছি সৃষ্টি হয়।
রয়্যাল জেলি বেশি দিন অর্থাৎ 6 থেকে 7 দিন মৌমাছিকে খাওয়ানো হলে তার জুভেনাইল হরমোনের পরিমাণ বেড়ে যায় এবং রানী মৌমাছিতে পরিণত হয়। এখন আমরা দেখব রানী মৌমাছির কাজ। একমাত্র রানী মৌমাছি মৌচাকে ডিম পাড়ে এবং বাচ্চা উৎপাদন করে। রানী মৌমাছি মৌমাছির দলের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রানী মৌমাছি হচ্ছে মৌচাকের বা মৌ কলোনির অল ইন অল, সর্বেসর্বা। এবার আসো পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি আকার রানী এবং শ্রমিক মৌমাছির মাঝামাঝি, অর্থাৎ পুরুষ মৌমাছি হচ্ছে মাঝারি আকারের হবে, বর্ণ কালচে, দেহ শক্তিশালী। রানী মৌমাছির যে ডিমগুলো শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় না সেগুলো থেকে পুরুষ মৌমাছির জন্ম হয়। এরা রানী মৌমাছির সাথে প্রজনন করা ছাড়া আর কোনো কাজ নাই। পুরুষ মৌমাছি রানী মৌমাছির সাথে সঙ্গমে একবার লিপ্ত হওয়ার পরই মারা যায়। পুরুষ মৌমাছির কাজ কি? রানী মৌমাছির সঙ্গে উড়ন্ত অবস্থায় যৌন মলনে লিপ্ত হওয়া এবং মৌচাকে তাপের সমতা রক্ষা করা। এরপর আমরা দেখব শ্রমিক মৌমাছি বা ওয়ার্কার, যাদেরকে আমরা বলেছি। নিষিক্ত ডিম থেকে শ্রমিক মৌমাছির জন্ম হয়। একটি মৌচাকে শতকরা 99 ভাগই শ্রমিক মৌমাছি, অর্থাৎ একটি মৌচাকে শ্রমিক মৌমাছির সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এরা স্ত্রী মৌমাছির জাত হলো ডিম্বাশয় ডিম উৎপাদন করতে পারে না। এরা আকারে সবচেয়ে ছোট এবং এদের আয়ুষ্কাল 1 মাস। গায়ের রং হালকা হলুদ, চিত্রে আমরা দেখতে পাচ্ছি। শ্রমিক মৌমাছি সবচেয়ে বেশি কাজ করে কলোনির। কাজের মধ্যে রয়েছে ফুলের নির্যাস এবং রেণু সংগ্রহ করা, মধু এবং মৌমাছির খাদ্য তৈরি করা, মৌচাক তৈরি, খাদ্য এবং আশ্রয় অনুসন্ধান করা, শত্রু আক্রমণ থেকে মৌ কলোনি এবং রানী মৌমাছি এবং বাচ্চা মৌমাছিকে রক্ষা করা, অর্থাৎ যাবতীয় কাজ কিন্তু শ্রমিক মৌমাছি করে থাকে। শুধু তাই না, ফুলের নির্যাস এবং রেণু সংগ্রহ করা, মৌচাক তৈরি করা, রক্ষণাবেক্ষণ করা, রানী মৌমাছির রয়্যাল জেলি খাওয়ানো, বাচ্চার যত্ন নেওয়া, তারা সেবিকার কাজও করে থাকে। আমরা মৌমাছির প্রকারভেদ এবং কাজ সম্পর্কে শিখলাম। এখন আমরা মৌমাছি পালন সম্পর্কে একটু জানবো। যে কাঠের বাক্সে মৌমাছি পালন করা হয় তাকে মৌ বক্স বলা হয়। এর দুইটা অংশ, একটা হচ্ছে বাহ্যিক অংশ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অংশ। মৌমাছি পালনের 5টি ধাপ রয়েছে। তার মধ্যে রয়েছে রানী মৌমাছি সংগ্রহ, রানী মৌমাছি বাক্সে রাখা, মৌ বক্স উদ্যানে স্থাপন করা, মৌমাছি মৌচাক এবং মৌ বাক্স রক্ষণাবেক্ষণ এবং মধু আহরণ। মৌ বক্সের যে বাহ্যিক অংশ রয়েছে, এই বাহ্যিক অংশে আমরা 5টি অংশ দেখতে পাই। তলার কাঠ বা পাটাতন, বাচ্চাঘর, মধুঘর, ঢাকনা এবং ছাদ। পাটাতনের উপর সম্পূর্ণ বাক্সটি স্থাপিত থাকে। পাটাতনে মৌমাছিদের আসা যাওয়ার জন্য পৃথক পথ থাকে। আসা যাওয়ার পথে কুইন গেট লাগানো থাকে। বাচ্চাঘরে মৌমাছির চাক তৈরি করার জন্য ফ্রেম থাকে। বাচ্চাঘরের ফ্রেমগুলোতে মৌমাছিরা যেসব চাক তৈরি করে সেই সব চাকে শুধুমাত্র ডিম বা বাচ্চা হয়। একটি আদর্শ মৌবাক্সে প্রায় 60টি ফ্রেম থাকে। এরপর হচ্ছে মধুঘর। মধুঘর বাচ্চাঘরের উপরে দেওয়া হয়। চিত্রে দেখা যাচ্ছে যে মধুঘর বাচ্চাঘরের উপরে দেওয়া আছে। মধুঘরের ফ্রেমগুলোতে মৌচাক তৈরি করে মৌমাছিরা শুধু সেখানে মধুটাই সঞ্চয় করে রাখে। এই চাকগুলোতে ডিম বা বাচ্চা হয় না। এরপর আসো ঢাকনা। মৌমাছির যে মৌ বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে সাধারণভাবে ঢেকে রাখার জন্য কাঠের তৈরি একটি ঢাকনা ব্যবহার করা হয়েছে। ঢাকনাতে একটি ভেন্টিলেটর থাকে।
ছাদ সম্পূর্ণ বাক্সটিকে ঢেকে রাখার জন্য ছাদ ব্যবহার করা হয়। ছাদ ব্যবহার করার ফলে এই বাক্সটি রোদ বা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারে। এই ছিল মৌবাক্সের বাহ্যিক অংশ। এবার আমরা অভ্যন্তরীণ অংশ নিয়ে একটু আলোচনা করব। রানী মৌমাছির সংগ্রহ এবং মৌবাক্সের সংরক্ষণ। আমরা কিভাবে রানী মৌমাছি সংগ্রহ করব, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ থেকে রানী মৌমাছিকে এনে আমরা কিভাবে মৌবাক্সে স্থাপন করব, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। মৌমাছিরা সাধারণত গাছের গর্তে, তারপর মাটির গর্তে বা অন্ধকারাচ্ছন্ন স্থানে বসবাস করে। গাছের গর্তে মৌমাছি দেখা গেলে সেখান থেকে আমরা বাক্সে মৌমাছিকে বা রানী মৌমাছিকে এনে বাক্সে স্থাপন করতে পারি। এক্ষেত্রে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, তা হলো হাতুড়ি, বাটল, চাকু, কলা গাছের আঁশ, মৌমাছি ধরার জাল এবং ধোঁয়া দেওয়ার জন্য গেঞ্জি, ন্যাকড়া ইত্যাদি। এই কাজ শুরু করার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করব তা হলো গাছের গর্ত একটু পরীক্ষা করে নিতে হবে। গর্তের ভিতর চাকের অবস্থানটা আমরা অনুমান করে নিব। এই কাজগুলো আমরা শীতকালে 10টা থেকে অথবা গ্রীষ্মকালে সকাল 8টা থেকে শুরু করতে পারি। এরপর গাছের যে গর্ত থাকবে সেখানে হাতুড়ি দিয়ে ওই গর্তটাকে আমরা আরেকটু বড় করে নিব, যেন চা বের করতে আমাদের অসুবিধা না হয়। এই অবস্থায় মৌমাছি আক্রমণ করতে পারে, সেই আক্রমণ প্রতিহত করার জন্য আমরা ধোঁয়ার ব্যবস্থা করব। সারিবদ্ধ চাক একটা একটা করে আস্তে আস্তে করে বের করে আনতে হবে। চাক বের করার সময় চাকের যে জায়গাটা থাকবে সেই জায়গাটা আমাদেরকে একটু পরিষ্কার করে রাখতে হবে। চাকগুলা বাক্সের ফ্রেমের মাপে কেটে আনতে হবে, অর্থাৎ এই চাকগুলো এনে যখন আমরা মৌ বক্সে স্থাপন করব সেই ফ্রেমের মাপে যেন হয় সেভাবে আমাকে কাটতে হবে। কাটা চাক থেকে আহত এবং গলিত লার্ভা যদি পড়ে যায় সেগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে। গাছের গর্তে চাকগুলো যে অবস্থানে ছিল সেই অবস্থান অনুযায়ী বাক্সের ফ্রেমে এনে আমরা কলা গাছের রশি দিয়ে এটার সাথে বেঁধে দিব। কলা গাছের রশি দিয়ে বাঁধার কারণ হচ্ছে যে পরবর্তীতে মৌমাছিরা এটা সহজে কেটে ফেলতে পারবে। চাক বাঁধা শেষ হলে ফ্রেমের স্থাপনের যে ঢাকনাটা সেই ঢাকনাটা দিয়ে আমরা এটাকে ঢেকে দিব। মৌমাছির গর্ত থেকে রানী মৌমাছিকে বের করে আনার সময় আমরা সেখানে একটা ধোয়ার ব্যবস্থা করে থাকি। ধোয়া দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে মৌমাছিটা গর্ত থেকে বেরিয়ে আসে, ইতস্তত ঘুরতে থাকে। গর্ত থেকে বেরিয়ে রানী মৌমাছিকে অন্য মৌমাছিরা এবং রানী মৌমাছি তাকে ঘিরে ফেলে। এই অবস্থায় রানী মৌমাছিকে ধরে বাক্সে দিলে রানী মৌমাছির আকর্ষণে পুরুষ এবং কর্মী মৌমাছিরা তাকে ঘিরে ফেলে। এভাবে বাক্সে মৌমাছি প্রবেশ করানোর 10 থেকে 15 মিনিটের মধ্যে কলোনির সকল মৌমাছি বাক্সে এসে ঢুকে পড়বে। এবার হচ্ছে মৌ বক্স আমরা কিভাবে উদ্যানে স্থাপন করব। মৌ বক্স উদ্যানে স্থাপনের জন্য আমরা যখন গাছে ফুল আসবে, ফুল আসার সময় আমরা মোটামুটি মৌ বক্সগুলো উদ্যানে স্থাপন করে থাকি। প্রায় 200 প্রজাতির উদ্ভিদ আছে বা ফসল আছে যেখানে আমরা মৌ বক্স স্থাপন করতে পারি। এইসব ফসলের মধ্যে রয়েছে আম, লিচু, জাম, লেবু, পেয়ারা, পেঁপে, তেঁতুল, নিম, কুল, লাউ, জলপাই, নারিকেল, শসা, কুমড়া, সিম, ধনিয়া, সরিষা, তিল ইত্যাদি। এদের ফুলের রেণু সংগ্রহ করে মৌমাছিরা মৌ বক্সে সঞ্চয় করে রাখে। মৌ বক্স উদ্যানে স্থাপনের সময় 4টি স্ট্যান্ডের উপর এটা আমরা স্থাপন করে থাকি। 4 পায়ের উপরে এটা রাখার ব্যবস্থা করা হয় এবং মৌ বক্সগুলো উদ্যানে স্থাপনের সময় একটু দূরত্ব অবলম্বন করে স্থাপন করতে হয়। যেমন সরিষার মৌসুমে হেক্টর প্রতি 10টি বক্স 100 মিটার দূরে দূরে স্থাপন করা হয়। মৌমাছি, মৌচাক এবং মৌ বাক্স রক্ষণাবেক্ষণ। মৌ বাক্সে রানী মৌমাছি
রাখার পর আমাদেরকে নিয়মিত এটা পর্যবেক্ষণ করতে হবে। কলোনিতে রানী ঠিক মতো ডিম পারছে কিনা, কর্মীরা ফুল থেকে মধু রস বা নেকটার সংগ্রহ করছে কিনা, অথবা শত্রু মৌমাছিরা মধু বা রানী মৌমাছিকে আক্রমণ করছে কিনা, এইসব বিষয়গুলো আমাদেরকে মাঝে মাঝে পর্যবেক্ষণ করতে হবে। মৌমাছির বংশবৃদ্ধি গেলে বাচ্চা ঘরে নতুন ফ্রেম দিতে হবে। মৌমাছির খাদ্য সংকট দেখা দিলে চিনির সিরাপ তৈরি করে দিতে হবে। এই চিনির সিরাপ তৈরি করার পরে এটা কাঠি বা পাতা দিয়ে ঢেকে দিতে হয়, যার উপরে এসে বসে যেন মৌমাছিরা চিনির সিরাপটা খেতে পারে। ঝড় বৃষ্টিতে ক্ষতির সম্ভাবনা থাকলে মৌমাছি প্রবেশের পথে বাতাস এবং বৃষ্টির বিপরীত দিকে আমাদের মৌমাছি স্থাপন করতে হবে। প্রচন্ড শীতে মৌমাছিদের যেন কষ্ট না হয় সেজন্য আমরা চট বা ছালা দিয়ে এটাকে ঢেকে দিব। মৌবক্স পালনের সবচেয়ে দুর্যোগপূর্ণ সময় হচ্ছে বর্ষাকাল। এই সময় কলোনিতে মথের আক্রমণ হয়, এজন্য মৌমাছি যেন উড়ে চাক ছেড়ে চলে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কলোনিতে গোবরে পোকা, বোলতা, কালো পিঁপড়া, কাক জাতীয় পাখি, ব্যাঙ, ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, রক্তচোষা, উই পোকা ইত্যাদি আক্রমণ করতে পারে। এছাড়া ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পরজীবী যাতে কলোনিতে আক্রমণ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য বাক্সের কলোনির যত্ন, পর্যবেক্ষণ এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করা দরকার। এরপর আসে মধু আহরণ। বাংলাদেশে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত মধু সংগ্রহ উপযুক্ত মৌসুম, অর্থাৎ আমরা মে থেকে অক্টোবর পর্যন্ত মধু সংগ্রহ করে থাকি। উদ্ভিদ ফুলের রস জমিয়ে মৌমাছিকে আকৃষ্ট করে। মৌমাছি তার নিজের প্রয়োজনে এই রস আহরণ করে এবং লালার সাথে মিশিয়ে মধু থলিতে করে মৌচাকে নিয়ে আসে। শ্রমিক মৌমাছি তার পাখা দিয়ে নেড়ে বাতাস সৃষ্টি করে এবং এই সংগৃহীত রস বাষ্পায়িত হয়। খাঁটি মধু হিসাবে তৈরি করার পর এগুলাকে চাকের সুনির্দিষ্ট প্রকোষ্ঠে এরা জমা করে। এরপর এটাকে মোম দিয়ে প্রকোষ্ঠের মুখকে তারা বন্ধ করে দেয়। শ্রমিক মৌমাছিরা যদি কখনো বিষাক্ত মধু নিয়ে আসে তাহলে সেটা পরীক্ষা করে সেই সময় ওই মৌমাছিকে মেরে ফেলা হয়। 500 গ্রাম মধু তৈরি করতে একটি শ্রমিক মৌমাছি তার চাক থেকে 40,000 থেকে 80,000 বার ফুলে ফুলে বিচরণ করতে হয়। প্রতিবার যাতায়াতের জন্য গড় দূরত্ব অতিক্রম করতে হয় 1.5 থেকে 2 কিলোমিটার। ভ্রমণ করতে হয় প্রায় 32 থেকে 42,000 কিলোমিটার। এই পদ্ধতিতে আমরা মধু আহরণ করতে পারি। আজকের এই পরিচ্ছেদের সবশেষ আলোচনার বিষয় হচ্ছে মধু উৎপাদনের গুরুত্ব। মধু শত রোগের মহা ঔষধ। মধু উৎপাদনে বাড়তি আয় হয়, যার কারণে দারিদ্র্য বিমোচন হয়, পুঁজি কম লাগে এবং লাভ বেশি হয়। শীত মৌসুমে একটি বাক্স থেকে প্রায় প্রতি সপ্তাহে 1 কেজি মধু পাওয়া যায়। আমাদের দেশে মধুর ব্যাপক চাহিদা রয়েছে, এজন্য বিক্রি করতে সমস্যা হয় না। বিদেশে রপ্তানি করার সুযোগ আছে এবং বেকারত্ব দূর করা যায়। অন্য পেশার পাশাপাশি মধু উৎপাদন করা যায়। মৌচাক দিয়ে মোম তৈরি করা যায়। এছাড়া মৌমাছি পালনের ফলে পরাগায়ন বেশি হয়, যার কারণে ফসলের উৎপাদন 20 থেকে 30% বাড়ে। মধু উৎপাদন করা সহজ, একবার মৌ বাক্স স্থাপন করে নিলে সারা বছরই মধু উৎপাদন করা সম্ভব। মধুর প্রধান উপাদান হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। মধুর ফ্রুক্টোজ হচ্ছে 1 শর্করা বিশিষ্ট, যেখানে চিনির ফ্রুক্টোজ 2 শর্করা বিশিষ্ট। একক শর্করার জন্য মধু সরাসরি রক্তে সম্পৃক্ত হতে পারে এবং তাৎক্ষণিক শক্তি সঞ্চয় করে। 1 কেজি মধুতে রয়েছে 3150 থেকে 3550 ক্যালোরি, যেখানে 1 লিটার দুধে রয়েছে 620 ক্যালোরি। 1 গ্লাস পানির সাথে 2 থেকে 3 চামচ মধু মিশিয়ে খেলে দুর্বলতা, অবসাদ এবং ক্লান্তি দূর হয়। সর্দি কাশিজনিত শারীরিক সমস্যা মধু উত্তম ওষুধ। মধু পানে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া মধু রূপচর্চার প্রসাধনী সামগ্রী হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। তোমাদের বাড়ির কাজ থাকবে মধু উৎপাদনের গুরুত্ব। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।